ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুকুমার সেন। ম্যাথ মজা চ্যানেলে শুধুমাত্র ম্যাথেরই ভিডিও আপলোড করা হচ্ছে এখন পর্যন্ত। ভবিষ্যতে হয়তো অন্যান্য সাবজেক্টের ভিডিও আপলোড করা হবে। আপনারা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন, বিশেষত স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন নিবন্ধন, প্রাইমারি, বিসিএস এবং অন্যান্য জবের, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে জবগুলো রয়েছে, সেই জবের আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই ভালোভাবে ম্যাথ শিখতে আমার চ্যানেলটা ফলো করতে পারেন। এবং আমি একটা পূর্ণাঙ্গ এপিসোড শুরু করছি আজকে, সেটার প্রথম ভিডিও। ইউটিউবে প্রত্যেকটা টপিক আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি মোটামুটি একটা কম্বাইন সিলেবাস দেওয়ার চেষ্টা করেছি আপনাদের। এই সিলেবাসটা কমপ্লিট করলে প্রত্যেকটা জবের ক্ষেত্রে আপনাদের 90 থেকে 85% কাভার হয়ে যাবে আমি আশা করি। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। আর এর সাথে এই এপিসোডগুলো তো চলতেই থাকবে ফ্রিতেই ইউটিউবে। এর পাশাপাশি যদি আপনারা পিডিএফ শিট পেতে চান এবং আমার কাছে স্পেসিফিক আলাদা করে শিখতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে। ঠিক আছে, আপনারা হোয়াটসঅ্যাপেও আমাকে নক দিতে পারেন। তো দেখেন, সংখ্যার আলোচনায় এবং ভগ্নাংশের আলোচনায় বা মৌলিক সংখ্যার আলোচনায় শুরুতে আপনারা 3টা অঙ্ক দেখতে পাচ্ছেন। এখানে অঙ্ক 3টাতে বলা হচ্ছে কি 0.2 × 0.3 × 0.5 ভাগ হচ্ছে 0.1 × 0.2 × 0.02। দশমিক বিন্দুর ডানে এবং বামে কয়টা ঘর রয়েছে এগুলো কিন্তু আপনাদের একটু খেয়াল করতে হবে। তো প্রথমে যে অঙ্কটা রয়েছে, এই ধরনের অঙ্ক আমি আগেও করে দিয়েছি। তো খেয়াল করেন, খুব সহজেই আমরা এই ধরনের অঙ্ক কিন্তু করে ফেলতে পারি। কিভাবে সেটা হলো, আমরা অঙ্কটা প্রথমে তুলব 0.2 × 0.3 × 0.5। এর নিচে কত দেওয়া আছে বলেন তো দেখি। এর নিচে দেওয়া আছে কিন্তু 0.1 × 0.2 × 0.02। তো এই অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বারবার আসতে দেখা যায়। তো খেয়াল করেন, আমরা খুব সহজ একটা মেথড অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে, আমরা যদি দেখি যে ভগ্নাংশের উপরে এবং নিচে দশমিক বিন্দুর ডান দিকে সমান সংখ্যক ঘর রয়েছে। দেখেন, দশমিকের পরে 2 রয়েছে এবং দশমিকের পরে 1 রয়েছে। এখানেও 1 ঘর, এখানেও 1 ঘর। তাহলে এই দশমিক আর এই দশমিক আমরা তুলে দিয়ে দেব। এখানেও দেখেন 1 ঘর, এখানেও 1 ঘর। তাহলে এই দশমিক আমরা তুলে দিব। এবং দেখতে পাচ্ছেন উপরে দশমিকের পরে 1টা ঘর এবং এখানে দশমিকের পরে 2টা ঘর। তাহলে আমরা করব কি, এখানে ডান দিকে একটা 0 দিয়ে এটাকে আমরা 0.50 বানিয়ে দেব। তাহলে এখানেও 2 ঘর, এখানেও 2 ঘর হয়ে গেল। এবার আমরা দশমিক বিন্দুটা তুলে দেব। আপনি এখানে বলতে পারেন যে এই যে আমি একটা 0 দিলাম, তাতে কি মানের কোনো হেরফের হলো না? মানের কিন্তু কোনো হেরফের হয় না। কারণ আমি যদি বলি একজন পরীক্ষায় 4.5 পেয়েছে, আরেকজন 4.50 পেয়েছে, এই দুটো কিন্তু সেম জিনিস। কিন্তু আমি যদি বলতাম 4.05 পেয়েছে, এটা কিন্তু সেম জিনিস হতো না। অর্থাৎ এই দুটো একই জিনিস হলেও এটা কিন্তু এক জিনিস নয়। ঠিক এই জন্য আমরা দশমিক বিন্দুর ডান দিকে, অর্থাৎ এই 5-এর ডান দিকে আমরা 0 দিয়ে মেকআপ করে দিতে পারি। ওকে, এবার আসেন, আমরা যেহেতু সব দশমিক তুলে দিতে পেরেছি, তাহলে আমরা টান দিয়ে উপরে লিখব দশমিক ছাড়া 2, 3 ইন্টু হচ্ছে 5, 0, তার মানে 50। এবার নিচে লিখব 1, 2 ইন্টু হচ্ছে 2। বলেন তো দেখি 2 2 কাটা যায় কিনা? নিশ্চয়ই কাটা যায়। আর 2 দিয়ে 50কে কাটলে 25 2 × 50, তাহলে উপরে থাকে 3 25 75, আর নিচে কত থাকে? 1। নিচের 1 আমরা সাধারণত লিখি না, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। তো 2 নম্বর অঙ্কটা দেখেন, 2 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে যে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। যেহেতু আমাদের আলোচনায় মৌলিক সংখ্যাও ছিল, তো মৌলিক সংখ্যার একটু যদি আমি আলোচনা করে দিই, তো 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে কিন্তু মোট 25টি, আপনারা অনেকেই জানেন। আবার 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কিন্তু মোট 46টি। তাহলে বলেন তো দেখি 100 এর পর 100 এর চেয়ে বড়, 200 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কয়টা আছে? 21টা। নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আরও প্রশ্ন আসে, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা রয়েছে? 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু রয়েছে আমাদের কতটি? আমাদের 15টি। এরকম নানান প্রশ্ন কিন্তু আমাদের এসে থাকে। তো 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যা আমাদের রয়েছে, এই মৌলিক সংখ্যাগুলো আমরা আবার 10-10 রেঞ্জ করেও ভাগ করতে পারি। যেমন আমরা যেহেতু বলেছি 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা রয়েছে, এই 25টি মৌলিক সংখ্যাকে আমরা যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত কয়টা আছে, আবার 10 থেকে 20 পর্যন্ত কয়টা আছে, 20 থেকে 30 পর্যন্ত কয়টা আছে, এভাবে যদি আমরা রেঞ্জ ধরে ধরে হিসাব করি, তাহলে আমরা একটা সূত্র মনে রাখতে পারি। সেটা হচ্ছে 44, 22, 32, 23, 21। অর্থাৎ
এই 4 হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা, এই 4 হচ্ছে 10 থেকে 20 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা, এই 2 হচ্ছে 20 থেকে 30 পর্যন্ত 2টা মৌলিক সংখ্যা, এবং এই 2 হচ্ছে 30 থেকে 40 পর্যন্ত 2টা মৌলিক সংখ্যা। এভাবে 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? একটা। ঠিক আছে, তো এই হচ্ছে রেঞ্জ। আমরা মনে রাখবো 44, 22, 32, 23, 21, এই টোটাল 10টা সংখ্যা। ঠিক আছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4, 4, 8 আর 2 10টা। তার মানে আমরা দাগিয়ে দিতে পারি 10টা। এবং এই মৌলিক সংখ্যাগুলো কি? 1 থেকে 10 পর্যন্ত মোট 4টা মৌলিক সংখ্যা আছে, সেটা হলো 2, 3, 5, 7। 10 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টা, সেটা কি? সেটা হচ্ছে 11, 13, 17 এবং 19, এই 4টা। 20 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা, সেটা হচ্ছে 23 এবং 29। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 30 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে কয়টা? 10টা। তো মৌলিক সংখ্যার আলোচনা একটু আমি বড় করে দিলাম, নিশ্চয়ই আপনারা বোরিং ফিল করছেন না। ওকে, কেননা একটা প্রশ্ন আমরা অ্যান্সার করতে গিয়ে আরও যদি 2-3টা প্রশ্নের উত্তর শিখে যাই তাহলে আমাদের জন্য কিন্তু বেটার। এবার দেখেন 3 নাম্বার প্রশ্নটা আমরা করার চেষ্টা করব, এবং এই 3 নাম্বার প্রশ্নগুলো কিন্তু মানে এই ধাঁচের প্রশ্নগুলো কিন্তু চাকরি পরীক্ষায় বেশি আসতে দেখা যায়, এবং খুবই শর্টকাট মেথডে আমরা এই প্রশ্নগুলোর সলিউশন করতে পারবো। বলা হচ্ছে নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের কিন্তু খুঁজে বের করতে বলেছে, মানে কোন ভগ্নাংশটা ছোট। তো এরকম ছোট বের করার জন্য আমরা কম্পেয়ার করব। প্রথমে আমরা এই কোণাকোণি একটা দাগ দেব, 3 আর 9 গুণ করে প্রথমটার নিচে বসাবো 27, এবার 4 আর 5 গুণ করে 20 আমরা দ্বিতীয়টার নিচে বসাবো। মনে রাখতে হবে যে এই কোণাটা প্রথমে গুণ করে প্রথমটার নিচে বসাতে হবে, তারপরে এই কোণাটা গুণ করে পরেরটাতে। আচ্ছা বলেন তো দেখি 27 বড় নাকি 20 বড়? 27 যেহেতু বড় তার মানে এই সংখ্যাটা কাটা। তার মানে আমরা বলতে পারি যে যেহেতু আমাদের ক্ষুদ্রতমটা নির্ণয় করতে বলেছে, তার মানে এক্ষেত্রে 20 আমাদের যেহেতু ছোট তাই 5/9 সংখ্যাটা ছোট। এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। তাহলে 5 আর 12 গুণ করলে 5 12 কত হয়? 60, আর 9 আর 7 গুণ করলে 7 9 কত হয়? 63। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে 63 বড়। তার মানে এই সংখ্যাটা ক্রস থাকলো কোনটা? 5/9 কিন্তু আমাদের ছোট থাকলো যেহেতু 60 ছোট। এবার এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করব। 5 আর 8 গুণ করলে 5 18 কত হয়? 90, আমরা এটার নিচে বসাবো। 9 আর 11 গুণ করলে 9 11 কত হয়? 99, আমরা এটার নিচে বসাবো। তার মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কাটা। তার মানে 90 কি সংখ্যা? ছোট সংখ্যা। তার মানে 90 এসেছে 5/9 থেকে। তার মানে আমরা বলতে পারি যে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 5/9। এই নিয়মটা যদি আপনারা মনে রাখেন তাহলে কিন্তু আপনাদের এই রকম ধাঁচের ভগ্নাংশগুলো হয়ে যাবে। তবে একটু বড় ধাঁচের ভগ্নাংশ করার জন্য কিন্তু আরেকটা সুপার শর্টকাট মেথড রয়েছে। ওকে, আমি পরবর্তী সময় সেটা আপনাদের সঙ্গে আলোচনা করে দিব। এবার আমরা পরের অঙ্কগুলোতে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন, এটাও মানে দশমিক ভগ্নাংশের অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু বেশি আসতে দেখা যায় সাম্প্রতিক সময়ে। দেখেন এই 3টা অঙ্কই কিন্তু 2023 সালে প্রথম ধাপের যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু এসেছিল। তাই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপের জন্যও কিন্তু অঙ্কগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন। ওকে, তো খেয়াল করেন একটু, 0.4 ইন্টু 0.02 ইন্টু 0.08 ইকুয়াল টু কত? তো এই ধরনের অঙ্ক আমরা সলিউশন করি কিভাবে? আমি 4 নম্বর অঙ্কটার সলিউশন একটু এখানেই করে দিচ্ছি আপনাদের। তো দেখেন কি বলা আছে, 0.4 ইন্টু 0.02 ইন্টু হচ্ছে 0.08 ইকুয়াল হোয়াট বলা আছে। তাহলে আমরা কি করব? আমরা একটু আগে যে পদ্ধতিটা শিখলাম সেই পদ্ধতিতে আমরা দশমিক তুলে দেব। তাহলে দশমিক যদি আমরা তুলে দেই, নিচে তো কোনো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে দশমিক তুলে দিলে দশমিকের জন্য একটা 1 বসে, আর এই দশমিকের ডান দিকে একটা ঘর আছে তাই 0, ইন্টু এই দশমিক তুলে দিলে দশমিকের জন্য একটা 1 বসে আর এই 2 ঘরের জন্য 2টা 0 বসে। নিশ্চয়ই আপনারা এই রকম জিনিস করেছেন, আপনারা নিচের ক্লাসের ম্যাথ বইয়ে দেখেছেনও এই অঙ্কগুলো। ইন্টু দশমিক তুলে দিলে একটা 1 আর এই 2 ঘরের জন্য কয়টা 0? 2টা 0। তাহলে কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি? আমাদের দাঁড়াচ্ছে উপরে 4 ইন্টু 2 ইন্টু 8, আর নিচে 10 10 1000 10 100 আর 100 গুণ করলে কত হয়? তার মানে 2 0 2 0 4 0 একে 5 0, তাহলে 3 4 5টা 0 দিয়ে দিলাম আমরা। তাহলে বলেন তো দেখি উপরে 8 2 গুণ 16, 4 16 64 হয়, আর নিচে কত হয়? নিচে 1 দিয়ে 5টা 0 হয়। তাহলে আমরা যদি এটাকে ভাগ করতে চাই তাহলে কিভাবে ভাগ করতে পারি? আমরা এক কাজ করতে পারি, আমরা ভাগ এভাবে করতে পারি, 64কে এভাবেও ভাগ করতে পারি। তো খেয়াল করেন, তাহলে দশমিক দিয়ে আমি একটা কি করলাম? 0 নিলাম, আর একটা 0 দিয়ে আর একটা 0 নিলাম, তবু ভাগ যাচ্ছে না, আর একটা 0 দিয়ে আরও একটা 0 নিলাম।
তাহলে আমরা দেখতে পাচ্ছি তবুও ভাগ যাচ্ছে না। তাহলে একক দশক শতক হাজার অযুত, তাহলে একক দশক শতক হাজার অযুত, তার মানে আর একটা শূন্য দিয়ে আমি আর একটা শূন্য নিলাম, এবার কিন্তু ভাগ যাচ্ছে। ওকে, তো এখন দেখেন এই ভাগ প্রক্রিয়াটা আপনাদের কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। তো এখন এই যে অঙ্কটা দশমিক দিয়ে আমরা যে 3টা শূন্য বসালাম, এরপরে কিন্তু 6-4 হবে আমাদের এখানে, যেহেতু জায়গা নেই ডান দিকে আমি আর দেখাচ্ছি না, কিন্তু এইভাবে ভাগ করতে গেলেও আপনাদের কিছুটা প্রবলেম হতে পারে। তো এই অঙ্কটা করার জন্য আমি একটা সুপার শর্টকাট মেথড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে, বলেন তো দেখি, দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর। দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর। দশমিকের পরে কয় ঘর আছে? 1 ঘর। তাহলে মোট 1 3 2 এর 3 3 আর 2 5 ঘর। তাহলে আমরা বলতে পারি 0 এখানে কয়টা ঘর আছে? 1টা 2টা 3টা 4টা 5টা ঘর আছে, তাই না? আমি জাস্ট বোঝানোর জন্য এভাবে করছি। 5টা ঘর আছে দশমিকের পরে। তাহলে 8 8 দুগুণ 16, 4 16 64, 64 বসাবো শেষের দিক থেকে 64, আর বাকি যে ঘরগুলো ফাঁকা থাকবে সেগুলো আমি 0 দিয়ে মেকআপ করে দিব। তাহলে দেখেন 0.00064, তার মানে 0.00064। কত সহজেই কিন্তু হয়ে গেল। আসলে পদ্ধতি জানতে হবে, অঙ্ক করার পদ্ধতি মানে বেস্ট ওয়ে আপনাকে খুঁজে বের করতে হবে। এই জন্য বেসিক জানার পাশাপাশি আপনাদের শর্টকাট মেথডগুলোও কিন্তু খুব ভালোভাবে জানা থাকতে হবে। এবার দেখেন 5 নম্বর অঙ্কটা যদি আমরা করি, বলা হচ্ছে লুপ্ত সংখ্যাটি কত? এটাও এসেছে 2023 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রথম ধাপে। বলা হচ্ছে 81 27, ব্লাঙ্কস দেওয়া আছে এবং 3 আর 1 বলা আছে শেষে। আচ্ছা বলেন তো দেখি এরা একটা ধারা মেনটেন করছে কিনা। এই 1 মানে 3-এর উপর 0, এই 3 মানে 3-এর উপরে 1, এখানে যেটা বসবে সেটা 3-এর উপর 2, এখানে যেটা আছে সেটা 3-এর উপরে 3, এখানে যেটা আছে সেটা 3-এর উপর 4। আমরা এভাবেও চিন্তা করতে পারি। তাহলে 3-এর উপর 0 মানে 1, 3-এর উপর 1 মানে 3, 3-এর উপর স্কোয়ার মানে কত? 9, 3-এর উপর 3 মানে 27, 3-এর উপর 4 মানে 81। তার মানে এই সংখ্যাটা কত হবে? এই সংখ্যাটা হবে 9। তার মানে আমরা এভাবে বলতে পারি, অথবা আমরা ধারাটাকে এভাবেও চিন্তা করতে পারি। কিভাবে সেটা? সেটা হচ্ছে যে এই যে 81 রয়েছে, এই 81-র 3 ভাগের 1 ভাগ এখানে আছে, এই 27-এরও 3 ভাগের 1 ভাগ এখানে হবে, এবং এই 9-এর 3 ভাগের 1 ভাগ এখানে আছে, এবং এই 3-এর 3 ভাগের 1 ভাগ এখানে আছে। তো এইভাবেও আমরা কিন্তু এই ধারাটাকে কমপ্লিট করতে পারি। আপনি যদি অঙ্কের নিয়ম জানেন তাহলে যে কোনো একটা প্যাটার্নেই আপনি অঙ্কগুলোকে করে ফেলতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখেন আমরা বর্গমূলের অঙ্কগুলো দেখতে পাই, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। তাহলে বলা আছে 0.0001 এর বর্গমূল কত? নিশ্চয়ই আপনারা বোঝেন যে বর্গমূল কিভাবে করতে হয়। 0.0001 এর বর্গমূল আমরা এই দিকে টান দিয়ে জোড়া জোড়া মিলায়ে করতে থাকি। তো এইভাবে চিন্তা করাও কিন্তু কঠিন। ওকে, তো এইরকম দশমিক সংখ্যার বর্গমূলগুলো আপনারা একটু মনে রাখবেন যে বর্গমূল করার সময় আমরা জোড়া মেলাই। ওকে, আমরা এইভাবে জোড়া মেলতে, এটা 1 জোড়া এবং এটা 1 জোড়া। 0 আছে, 0 দিয়ে দিলাম, এই 2টা শূন্যের মধ্যে একটা শূন্য, আর এই 0-1-এর মধ্যে আমরা 1 নিয়ে নেব। তাহলে এটাই হচ্ছে এর বর্গমূল। তাহলে কোনটা উত্তর হচ্ছে? উত্তর কিন্তু হচ্ছে ঘ নম্বরটা, 0.01। এইভাবে শর্টকাটে কিন্তু অঙ্কগুলো করতে হবে। যদি আপনারা এভাবে করতে যান তাহলে কিন্তু আপনাদের এই ধরনের অঙ্কগুলো করতে বেশি সময় লাগবে এবং ভুলও হয়ে যেতে পারে। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। আপনারা একটু খেয়াল করেন যে আমরা কিন্তু সংখ্যা, মৌলিক সংখ্যা এবং দশমিক ভগ্নাংশের অঙ্ক, এই দুটো টপিক থেকে মোটামুটি আমরা 6টা অঙ্ক করে ফেলেছি। এরপরে 3 নম্বরে রয়েছে আমাদের শতকরা। এই শতকরা টপিক থেকে আমরা এবার বেশ কিছু অঙ্ক দেখব। ওকে, 7 নম্বর অঙ্কটা দেখেন, এটা শতকরার একটা অঙ্ক। বলা হচ্ছে কি যে কোন সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান, মানে কোন সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান। তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি আমরা সংখ্যাটি হচ্ছে x। তাহলে কি বললাম? যে ধরি সংখ্যাটি হচ্ছে x। তাহলে প্রশ্ন মতে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে কোন সংখ্যার 7-এর 2 অংশ? আমরা বলতে পারি x এর 7-এর 2 অংশ ইকুয়াল কত? 64 এর সমান। তাহলে এখান থেকে যদি আমরা x এর মানটা বের করি, তাহলে বলেন তো দেখি এখানে কি হয়। তাহলে আমরা বলতে পারি বা উপরে 2x, তার নিচে 7 ইকুয়াল টু হচ্ছে 64। তাহলে আমরা বলতে পারি বা এই এর নিচে 1 রয়েছে, তাহলে 1 দিয়ে 2x কে গুণ করলে 2x ইন্টু 7 ইন্টু কত হয়? 64। তাহলে বা আমরা কি বলতে পারি? x ইকুয়াল টু 7 ইন্টু 64 ডিভাইডেড বাই 2। তাহলে 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 32 দুগুণ 64। তাহলে সুতরাং x ইকুয়াল টু আমরা বলতে পারি 7 দুগুণ 14, 4 হাতে 1, 3 সাথে 21 আর 1 22, তার মানে 224। উত্তরটা ঘ নম্বর রাইট। এরপরে দেখেন পরে যে অঙ্কটা রয়েছে আমাদের, এই অঙ্কটাও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। আমরা 7টা করে ফেললাম, এবারে 8 নাম্বারটা দেখেন।
কি বলা হচ্ছে যে টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা লাভ কত হবে। তার মানে যেহেতু শতকরার অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু লাভ ক্ষতি টাইপের অঙ্ক, একই অঙ্ক অনেক সময় 2 ধাঁচের মধ্যেই পড়ে যেতে পারে। তো খেয়াল করেন, বলা হচ্ছে কি টাকায় 3টি করে কিনেছি, তার মানে টাকায় কিনেছি 3টি আর টাকায় বিক্রি করেছি 2টি, তার মানে ক্রয় হচ্ছে 3টি আর বিক্রয় হচ্ছে কিন্তু 2টি। তাহলে কি হয়েছে, 1 টাকায় যেহেতু 3টি কিনেছি আর 1 টাকায় যেহেতু 2টি বিক্রি করেছি, নিশ্চয়ই আমার লাভ হয়েছে। আচ্ছা বলেন তো লাভ আমরা কিভাবে বের করতে পারি? শর্টকাট মেথডে এবং সুপার শর্টকাট মেথডে এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা এভাবে বের করতে পারি, ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। ঠিক আছে, আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করে দিতে পারি। তাহলে ইকুয়াল, বলেন তো দেখি ক্রয় কয়টি? টাকায় 3টি। মনে রাখতে হবে কিন্তু এখানে টাকায় 2 টাকায় কিন্তু সমান থাকতে হবে। এখানে যদি বলে 100 টাকা, এখানেও 100 টাকা, এখানে 50 টাকা, এখানেও 50 টাকায়, এখানে 20 টাকা, এখানেও 20 টাকায়। যেহেতু বলেছে টাকায়, তার মানে এখানেও 1 টাকা, এখানেও 1 টাকায়, তাই এই দুটো সমান রয়েছে, এই জন্য আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দিতে পারতেছি। তাহলে ক্রয় হচ্ছে 3টি মাইনাস বিক্রয় হচ্ছে 2টি ভাগ বিক্রয় 2 গুণন কত? 100। তাহলে ইকুয়াল 3 থেকে 2 গেলে থাকে 1, নিচে 2 গুণন হচ্ছে 100। তাহলে বলেন তো দেখি 2 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে কত হয়? 50। তার মানে 50% হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। এরপর পরের অঙ্কটা দেখেন, এখানে কিন্তু টাকার ফিগার দুটো সমান নেই। বলেছে 4 টাকায় 5টি, তার মানে এটা ক্রয়, আর 5 টাকায় 4টি, তার মানে এটা বিক্রয়। কিন্তু এই দুটো সমান না থাকার কারণে আমরা কিন্তু আগের এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারতেছি না। আমরা তখনই এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারবো যখন আমরা এই দুটোকে সমান বানাতে পারবো। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি বলি 4 টাকায় কয়টি? 5টি। আর এখানে কয়টায়? এখানে 5 টাকায় এখানে কয়টি? এটা কিন্তু টাকা। 5 টাকা এখানে কয়টি? 4টি। আচ্ছা আমি যদি এই টাকার ফিগার দুটোকে সমান বানাতে চাই তাহলে এইটাকে 5 দ্বারা গুণ করতে হবে আর এইটাকে 4 দ্বারা গুণ করতে হবে। তার মানে আমি এখান থেকেই পেলাম এই বিষয় দুটো, এবং শুধু একটাকে গুণ করলে হবে না, পুরোটাকেই গুণ করতে হবে। তাহলে আমি বলতে পারি যে 4 5 20 টাকা, তার মানে 20 টাকা। তাহলে আমি এখানে বললাম যে 20 টাকায় 4 5 কয়টি? আমি এবার 5 দিয়ে 5কে গুণ করতেছি, 5 5 25টি, তার মানে 20 টাকায় 25টি। এবার এই 4 দিয়ে এই 5কে আমি গুণ করব, তাহলে 4 5 কত? 20 টাকায় 4 4 কত? 16টি। তাহলে আমি কি পাচ্ছি? আমি কিন্তু এই পুরো লাইনটাকে কিন্তু গুণ করেছি, এই পুরো লাইনটাকে 5 দিয়ে, এই পুরো লাইনটাকে 4 দিয়ে, এই জন্য এটা হয়েছে। নিশ্চয়ই এখন আপনারা বুঝতে পারতেছেন যে এই যে দুটো ফিগার, এই দুটো ফিগার কিন্তু সমান হয়ে গিয়েছে, এই দুটো ফিগার একদম সমান হয়ে গেছে, 20 এবং 20। তাহলে দেখেন আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারি। একটু আগে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি লাভ ইকুয়াল ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন 100। তাহলে বলেন তো দেখি এখন কি হবে? এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি ক্রয় কয়টা? ক্রয় হচ্ছে 25টা, বিক্রয় কয়টা? বিক্রয় হচ্ছে 16টা। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যেটা টি আছে সেটা কিন্তু এতটি এবং এতটি, সেটা কিন্তু অঙ্কে অংশগ্রহণ করবে এবার। তাহলে 25 মাইনাস 16 ভাগ বিক্রয় হচ্ছে 16 গুণন হচ্ছে 100। তাহলে ইকুয়াল 25 থেকে 16 গেলে থাকে 9 আর নিচে থাকে 16 ইন্টু কত? 100। তাহলে আমরা যদি কাটি তাহলে 4 4 16, 4 25 100। তাহলে 25 দিয়ে 9কে যদি আমরা গুণ করি কত হয় বলেন তো দেখি? 9 25 225 ভাগ হচ্ছে 4। তাহলে 4 দিয়ে যদি আমরা কাটি 4 5 20, থাকে কত? 2। তাহলে 25, 4 6 24, থাকে 1, তার মানে 10, তাহলে 25, তার মানে 56.25 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখেন অঙ্কটা কিন্তু যথেষ্ট কঠিন রয়েছে এবং এই ধরনের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যায়, তার মানে ঘ নম্বর অ্যান্সারটার ক্ষেত্রে কিন্তু রাইট। ওকে, তো এই পর্যায়ে আমি একটু বলি। প্রথমেই যেহেতু আপনাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি যে আমি কিভাবে আপনাদের এই ভিডিওগুলো এপিসোড আকারে বা পার্ট বাই পার্ট আকারে দিব, এবং আপনারা যারা এক্সট্রা কেয়ার ব্যাচে ভর্তি হতে চান, ওকে, তারা অবশ্যই 016427027760 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে। ওকে, পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা দেখবেন একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা তথ্য পূরণ করে দিতে পারেন। তো পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। ওকে, এবার আমরা পরের অঙ্কগুলোতে চলে যাচ্ছি।
দেখেন এখানে শতকরার আরও দুটো অঙ্ক আমি দিয়ে রেখেছি। এই অঙ্কটা 10তম বিসিএসের একটা অঙ্ক এবং পরের অঙ্কটাও কিন্তু বিসিএস পরীক্ষার অঙ্ক। তো খেয়াল করেন এই অঙ্কটা অনেকবার এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়, তাই আমরা শতকরার আলোচনায় এই অঙ্কটাকে রেখেছি। বলা হচ্ছে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? তো আমরা যদি সলিউশন করতে চাই, আচ্ছা বলেন তো দেখি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়া মানে প্লাস। তো খেয়াল করেন 25% বৃদ্ধি, তার মানে ছিল 100, এখন কত টাকা বেড়েছে? আরও 25 টাকা বেড়েছে। তার মানে 100 টাকা ছিল 125 হয়েছে। তার মানে এই ধরনের যদি আমাদের বৃদ্ধি বলে এবং পরে যদি বলে যে খরচ শতকরা কত কমিয়েছে, তাহলে আমরা করব কি এই 100 যোগ 25 নিচে লিখব এবং এই 100 আর 25 উপরে গুণ অবস্থায় আমরা বসাই দিব, তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 100 আর 25 গুণ অবস্থায় আছে, গুণ রাখলাম, আর নিচে যোগ করলে কত হয়? 125। তাহলে 25 দিয়ে 125কে কাটলে 5 25 125, 5 দিয়ে 100কে কাটলে 5 20 100, তার মানে কত শতাংশ? 20% হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তার মানে গ নম্বর অ্যান্সারটা রাইট। এর পরের অঙ্কটা দেখেন আপনারা কি বলা হচ্ছে। 11 নম্বর যে অঙ্কটা রয়েছে, 11তে বলা হচ্ছে যে কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল ওই সংখ্যাটি হবে, উহা কত? তার মানে সংখ্যাটা কত আমাদের কাছে জানতে যাচ্ছে। তাহলে আমরা ধরলাম যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে এবার প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করতে পারি। তাহলে প্রশ্ন মতে কি হয়? তাহলে কোনো সংখ্যার 40%, তার মানে আমরা বলবো এক্স এর 40%। তাহলে 40% লিখলাম, এর সাথে 42 যোগ করলে, তাহলে এর সাথে 42 যোগ করে দিচ্ছি, ফলাফল হবে ওই সংখ্যাটি। তাহলে ওই সংখ্যাটি মানে কোনটা? এক্স। এই অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেল। তাহলে এখন আমরা এক্সের মান বের করবো। এক্স এর 40% মানে কি? উপরে 40x, তার নিচে 100 প্লাস 42 ইকুয়াল কত? এক্স। তাহলে বা আমরা এখানে 0 0 কেটে দিতে পারি, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, তার মানে উপরে থাকে 2x, নিচে 5 প্লাস 42 ইকুয়াল কত? এক্স। তাহলে বা এখানে লসগু কত হয়? লসগু হয় 5, তার মানে উপরে 2x প্লাস, আমরা যদি 5 দিয়ে 42কে গুণ করি, 5 দুগুণ 10, 0 হাতে 1, 4 5 20 আর 1 21, তার মানে 210 ইকুয়াল কত? এক্স। একটু এইখানে ক্যালকুলেশনটা করছি। তাহলে বা কত হয় বলেন তো দেখি? এই এক্স এর নিচে 1 রয়েছে, 1 দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তার মানে হয় 5x ইকুয়াল টু 2x প্লাস হচ্ছে 210। তাহলে এই 2x এইদিকে আসলে কি হয়? বিয়োগ হয়, তার মানে 3x ইকুয়াল টু 210। তাহলে সুতরাং x ইকুয়াল টু উপরে 210, তার নিচে 3, তাহলে 3 সাথে 21, শূন্য বসিয়ে দিলাম। তাহলে কত পেলাম আমরা বলেন তো দেখি? 70। তার মানে আমরা বলতে পারি যে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে কিন্তু আমাদের 70। তার মানে ক নম্বর অ্যান্সারটা রাইট। এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এর পরের টপিকটা কি ছিল আমাদের? এর পরের টপিক ছিল কিন্তু লসাগু ও গসাগু। তো লসাগু গসাগু সম্পর্কে আমরা এবারে বিস্তারিত আলোচনা করব এবং 5-6টা অঙ্ক কিন্তু লসাগু গসাগু থেকে আমরা করব। ওকে, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে এবং সামনের পরীক্ষাগুলোতেও আসার চান্স সবচেয়ে বেশি থাকবে, সে ধরনের আমরা 5-6টা অঙ্ক লসাগু গসাগু টপিক থেকেও করব। স্ক্রিনে 12 নম্বর যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 125 এবং 15। একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত? 75, 225, 41, 25। তাহলে বলেন তো দেখি দুটি সংখ্যার লসাগু ও গসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি। সে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে যেহেতু বলেছে অপর সংখ্যা, তার মানে আমরা বলতে পারি যে অপর সংখ্যা ইকুয়াল উপরে লসাগু গুণন গসাগু, নিচে ভাগ হচ্ছে একটি সংখ্যা। মনে থাকবে সূত্রটা? সূত্রটা হচ্ছে অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা। তাহলে লসাগু কত? লসাগু 125, গসাগু কত? 15, আর একটি সংখ্যা কত? 25। তাহলে আমরা কি করব? উপরে লিখবো 125 ইন্টু হচ্ছে 15, আর তার নিচে কত লিখবো? 25। তাহলে যদি আমরা কাটাকাটি করি, 5 25 125, 5 দিয়ে যদি আমরা 75কে গুণ করি, 15কে গুণ করি, 5 15 কত হয়? 75। তার মানে আমাদের সঠিক উত্তর ক। এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। এবার আমরা 13 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। তো দেখেন 13 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এখানে যে দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু যদি 96 হয়, গসাগু কত? তো গসাগু যেহেতু বের করতে বলেছে, আমরা জানি গসাগু ইকুয়াল উপরে গুণফল, তার নিচে হচ্ছে লসাগু। তার মানে আমরা গুণফলটা বসালাম উপরে 1536, একে যদি আমরা লসাগু দ্বারা ভাগ করি তাহলে সাথে সাথে আমরা গসাগু পেয়ে যাব। তাহলে 96 দিয়ে যদি 1536কে আমরা কাটি তাহলে কত হবে বলেন তো দেখি? আমরা যদি একবারই ক্যালকুলেটর চাপ দিই তাহলে আমাদের 16 চলে আসবে, কিন্তু ক্যালকুলেটর যেহেতু পরীক্ষার হলে ব্যবহার করতে আমাদের দিবে না, তাই আমরা ছোট সংখ্যা দিয়ে কাটবো। তাহলে 4 24
96, তাহলে 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি 3 4 12 থাকলো 13 14 15 3 32, তাহলে 4 8 কত 32, এবার থাকলো 1 16, 4 4 কত 16, এবার 24কে আমরা আবার 6 দিয়ে কাটলাম, তাহলে 4 6 24 থাকলো 6, ওই 6 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 6 6 36 থাকলো 2 24, 4 6 24, আর 4 দিয়ে 64কে কাটলে 4 16 64, তার মানে আমাদের সঠিক উত্তর ক। আমরা যদি একবারে কাটতে পারি তাহলে খুবই ভালো, আর যদি না পারি তাহলে এরকম ছোট 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 সংখ্যা দিয়ে আমাদের কিন্তু কাটতে হবে। এবার কি বলা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল 1380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু কত। তো এটা একই রকম একটা অঙ্ক, তো আমি এটা HW দিয়ে দিলাম। 14 নম্বর অঙ্কটা অবশ্যই আপনারা অ্যান্সার বের করে কমেন্ট সেকশনে আমাকে জানাই দেবেন। ওকে, না জানালে কিন্তু আমরা বুঝতে পারি না যে আপনারা আমাদের সঙ্গে কানেক্টেড ঠিকভাবে আছেন কিনা। আসলে একটা ভিডিও দেখার পরে আপনাদের কমেন্ট করতে হয়, লাইক করতে হয়, শেয়ার করতে হয়, তাহলেই আমরা এই ভিডিওগুলো দেওয়ার ইন্সপিরেশন পাই। ঠিক আছে, এবার আমরা 15 নম্বর অঙ্কটাতে চলে যাব। 15 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180, সংখ্যা দুটি কি কি। আমাদের কাছে সংখ্যা দুটি জানতে যাচ্ছে। তো আমরা ধরে নিব যে একটা সংখ্যা হচ্ছে 3x আর একটা সংখ্যা হচ্ছে 4x, যেহেতু অনুপাত বলা আছে। এবার কি ক্লু দেওয়া আছে অঙ্কটাতে? ক্লু দেওয়া আছে লসাগু 180, তাহলে আমরা বলতে পারি যে লসাগু হচ্ছে 180। এখন 180 কার কার লসাগু সেটা কিন্তু বলা নাই, ওই সংখ্যা দুটোই কিন্তু এখান থেকে বের করতে হবে, অর্থাৎ 3x এর মান এবং 4x এর মান কত আমাদের বের করতে হবে। তো যেহেতু আমরা ধরেছি সংখ্যা দুটির একটা 3x আর একটা 4x, তাহলে এই দুটার যদি আমরা লসাগু করতে পারি, অর্থাৎ 3x এবং 4x এর যদি আমরা লসাগু বের করতে পারি, তাহলে কিন্তু আমরা সেটা ইকুয়াল 180 ধরতে পারবো। তাহলে x যেহেতু কমন যায়, তাহলে 3 আর 4 আর কিছু যায় না, তাহলে 3 4 12x, তার মানে আমরা বলতে পারি যে 12x ইকুয়াল টু 180, কেননা এই দুটো সংখ্যার লসাগু 12x হচ্ছে। তাহলে x ইকুয়াল টু 180কে 12 দিয়ে ভাগ করলে কত হবে 15, তাহলে ওই 15 দিয়ে যদি আমি 3xকে গুণ করি 3 15 45, আর 4xকে যদি গুণ করি 4 15 60, তার মানে একটা সংখ্যা 45 আর একটা সংখ্যা 60, তার মানে সংখ্যা দুটি হচ্ছে 45 ও 60। দেখেন অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি আমি করে দিলাম, কিন্তু বেসিক বিষয়টা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু কখনোই আপনার দীর্ঘস্থায়ী হবে না, জাস্ট মুখস্থ করা হবে। এবং এই বেসিক বিষয়গুলো আপনাকে ধীরে ধীরে বিল্ড আপ করতে হবে এবং একটু সময় নিয়ে শিখতে হবে। এই জন্য পেইড কোর্সে আপনাদের জয়েন করার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে কন্টিনিউ করে যান। আপনারা যারা বুঝতেছেন আমার আলোচনাটা সঠিকভাবে, তাদের পেইড কোর্সে জয়েন করার প্রয়োজন নেই। যদি আপনারা শিট না চান, যদি আপনারা আলাদা ক্লাস না চান, তাহলে পেইড ব্যাচে জয়েন করার দরকার নেই। এবং পেইড ব্যাচের ফি কিন্তু, যেহেতু পূর্ণাঙ্গ সিলেবাসটা আমরা শেষ করব, এক্ষেত্রে পেইড ব্যাচের ফি কিন্তু 1000 টাকা। ওকে, এবং 1000 টাকা আপনাদের কিন্তু বিকাশ করতে হবে। বিকাশ করতে হবে এই নম্বরে 01738280760, এবং এই ব্যাচে কিন্তু 40টা লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি রেকর্ডেড ক্লাস কিন্তু আপনাদের অনেকগুলো দিয়ে দেওয়া হবে। একদম আনলিমিটেড সার্ভিস পাবেন। এই এক কোর্সে ভর্তি হলে সারা জীবন আপনাদেরকে মানে যতদিন আপনারা ম্যাথের প্রিপারেশন নিচ্ছেন ততদিন আপনারা সার্ভিস পেয়ে যাবেন আমার কাছে। ওকে, এই জন্য কোর্স ফিটা 1000 টাকা নির্ধারণ করা হয়েছে এবং এখানে কিন্তু শিট রয়েছে, 40টা লাইভ ক্লাস রয়েছে, পাশাপাশি হিউজ পরিমাণ রেকর্ডেড ক্লাস রয়েছে। অর্থাৎ অঙ্ক শিখতে যা কিছু প্রয়োজন সব কিছু আপনারা আমার কাছে পাবেন। এবং এই নম্বরে বিকাশ করতে হবে আমাকে, এবং এই নম্বরে নগদও খোলা রয়েছে। আপনারা নগদ অথবা বিকাশে পেমেন্ট করে আমাকে নক দেবেন, তাহলে আমি আপনাদেরকে কোর্সে জয়েন করিয়ে নেব। পাশাপাশি যারা ফ্রি ভিডিও দেখতে চাচ্ছেন, আমার ভিডিওগুলো দেখা কন্টিনিউ করেন, আপনারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। জাস্ট এক্সট্রা কেয়ারটুকু আপনারা পাবেন না, অর্থাৎ ফ্রিতে যতটুকু শেখা যায় ততটুকু আপনারা শিখবেন। তো খেয়াল করেন যে পরে যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 8 হলে লসাগু কত। খেয়াল করেন এই ধরনের অঙ্ক মুহূর্তের মধ্যেই করে দেওয়া সম্ভব। কিভাবে? এই অঙ্কটা কিন্তু চাকরির পরীক্ষায় এসেছে বেশ কয়েকবার। তো দেখেন অঙ্কে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো ধারাবাহিকভাবে গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে 5 আর 6 30, 8 30 240 গুণ করে দিলে অ্যান্সার হয়ে গেল, গ নম্বরটা রাইট। তো মুহূর্তের মধ্যেই, যদি আপনারা নিয়ম জানেন তাহলে মুহূর্তের মধ্যেই কিন্তু হয়ে যাবে। এবার আসেন দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু যদি 350 হয় তাহলে সংখ্যা দুটির গসাগু কত জানতে চাচ্ছে আমাদের কাছে। গসাগু কত? তাহলে এই অঙ্কটা আমি আপনাদেরকে HW দিলাম। এটা আপনারা যারা নিয়ম জানেন না তাদের কাছে কিন্তু বিষয়টা কঠিন হয়ে যাবে। দেখেন এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে আমি কি বলেছি? এই অঙ্কটাতে আমি কিন্তু বলেছি যে লসাগু ইকুয়াল গসাগু গুণন অনুপাতের গুণফল। কি বললাম আমি? অনুপাতের গুণফল।
এখন এই সূত্রটাকে ঘুরিয়ে আপনি এই গসাগুটা বের করে ফেলতে পারবেন। কিভাবে ঘোরাতে হবে? যারা সরল সমীকরণ বা সমাধানের অঙ্কগুলো আপনারা করতে পারেন তারা কিন্তু অনায়াসে সেটাকে ঘোরাতে পারবেন। ঘুরিয়ে আপনারা চাইলে গসাগু বের করতে পারেন ওকে, অথবা আপনারা ধরে ধরেও অঙ্কটাকে করতে পারেন। ডিটেলস এবং শর্টকাট দুই ওয়েতে এই অঙ্কটা করা যাবে। তো শতকরা থেকে এই 6টা অঙ্কই আমি আপনাদেরকে করে দিলাম। এরপরে আমাদের টপিক হচ্ছে ঐকিক নিয়ম। তো ঐকিক নিয়মটা আমি আজকে শুরু করে দিব, পরের দিন ঐকিক নিয়মের আরও বেশ কিছু অঙ্ক আপনাদেরকে আমি করাবো, ঠিক আছে? এটা যেহেতু পার্ট 1 এবং প্রথম লেকচার, তো আমি এই 6টা অঙ্কই রাখছি। আমাদের কোন টপিক থেকে বলেন তো দেখি? যে টপিক আমরা শিখতেছি সেই টপিক থেকে আমি আপাতত এই 6টা অঙ্কই রাখতেছি, লসাগু গসাগুর এই টপিক থেকে। ওকে, এবার আমরা ঐকিক নিয়মে চলে যাব। দেখেন এখানে ঐকিক নিয়মের মৌলিক যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি শুরু করেছি এবং এই 20 নম্বর অঙ্কটা কিন্তু কিছুটা মানে কঠিন, আর এই দুটো অঙ্ক কিন্তু অনেক ইজি। তো একটু বলি আপনাদের সাথে যে এই ঐকিক নিয়মের অঙ্কগুলো করার সময় যদি বেশি বুঝায় তাহলে আপনারা গুণ মনে করবেন, আর যদি কম বুঝায় কোনো কিছুতে তাহলে আপনারা ভাগ মনে করবেন। এই সূত্রটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে অনায়াসে আপনারা অনেক অঙ্ক করে ফেলতে পারবেন। তো কিভাবে সেটা সম্ভব আমি একটু বলি। বলা হচ্ছে যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলে, ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে? তাহলে কি বের করতে বলেছে? দিন বের করতে বলেছে, কত দিন চলবে, তাই না? তাহলে দিনটাকে ডান দিকে রাখবো। তাহলে প্রথম লাইনটা পড়ার সময় দিনটাকে ডান দিকে রাখবো। তাহলে যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলে, তাহলে প্রথম লাইনে দিনটা ডান দিকেই রয়েছে। তাহলে আমি লিখবো 15 জনের চলে কয় দিন? 40 দিন। ঐকিক নিয়ম মানে তো ইউনিটারি মেথড এর ইংরেজি, তাই না? তাহলে একজনে কনভার্ট করব। তাহলে 15 জনের যেহেতু চলে 40 দিন, তাহলে বলেন তো একজনের বেশি চলবে না কম চলবে? অবশ্যই বেশি দিন চলবে। তার মানে বেশি মানে কি? বেশি মানে গুণ। তাহলে 40 গুণন হচ্ছে 15। এই জন্য আমরা অনেককে বলতে শুনি যে প্রথম লাইনে জন আর দিন থাকলে গুণ হয়, এটা এখান থেকে এসেছে। ওকে, এবার 40 জনের কত দিন চলবে? এবার আমি যেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই পরেরটা হিসাব করার সময় আপনাদের এই লাইন ভুলে যেতে হবে, যে এই লাইন এখানে ছিলই না, ভুলে গিয়ে আপনাদের অঙ্ক করতে হবে। তাহলে একজনের চলে এতদিন, তাহলে এবার 40 জনের চলবে কত দিন? কম দিন না বেশি দিন? এবার নিশ্চয়ই কম দিন চলবে। একজনের যেহেতু চলে এতদিন, তাহলে 40 জনের চলবে কম দিন। তার মানে 40 গুণন 15, এই 40টা ভাগ হয়ে যাচ্ছে। তার মানে কম মানে কি? কম মানে ভাগ। তাহলে 40 কাটা কত আসলো বলেন তো? অ্যান্সার হলো 15 ডেজ বা 15 দিন। তার মানে এখানে ক নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। এবার দেখেন 19 নম্বর অঙ্কটা কিন্তু আপনাদেরকে আমি দিব। এখানে কিন্তু বলা আছে 4 জন অতিথি আসলে, আচ্ছা আগে কয়জন ছিল? 12 জন, অতিথি আসলো 4 জন, তাহলে 12 আর 4 16 হবে। এই অঙ্কটা আমি আপনাদেরকে HW দিয়ে দিলাম, এটা হচ্ছে HW নাম্বার 3। এই অঙ্কটা আপনারা সলিউশন করে কমেন্ট সেকশনে অ্যান্সার জানিয়ে দেবেন। এবার আসেন 20 নম্বর অঙ্কটা আমি আপনাদের সলিউশন করে দিচ্ছি। বলা হচ্ছে কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর আরও 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তো এই ধরনের অঙ্ক ম্যাক্সিমাম সময় চাকরি পরীক্ষা আসতে দেখা যায় এবং আপনাদের কিন্তু ভুল হয়ে থাকে এই অঙ্কগুলো। তো আমরা একটু পড়ব অঙ্কটা আবারও, যে কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ আছে 5 দিন পর। আচ্ছা যেহেতু 5 দিন পর বলেছে, তাহলে 5 দিন কেটে দিয়ে এই 30 থেকে মাইনাস করে আমি বসালাম 25। যেহেতু 5 দিন অতিবাহিত হয়ে গিয়েছে তাই 30 থেকে 5 মাইনাস। এবার আরও 10 জন ছাত্র আসলো, সরি একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তাহলে দেখেন কি হচ্ছে, যে আরও যেহেতু 10 জন ছাত্র আসলো, তাহলে 10 আর এই 40, আগে তো 40 জন ছিলই তাই না? তাহলে এই 10 কেটে গিয়ে 40 আর 10 কত হবে? 50। তো এইভাবে যদি আপনারা বুঝতে পারেন তাহলে সহজেই হয়ে যাবে। তাহলে কি আছে? 40 জন আর 25 দিন, তাহলে 40 আর 25 কি হবে? গুণ হবে, আর নিচে ভাগ হবে কত দিয়ে? 50 দিয়ে। তার মানে ভাগ হবে 50 দিয়ে। তাহলে 25 দুগুণ 50 2, 20 দুগুণ 40, তার মানে 20। তাহলে কত দিন? 20 ডেজ বা 20 দিন। ঠিক আছে, তাহলে যেহেতু বলেছে কত দিন চলবে তার মানে 20 দিন চলবে। তো এইভাবে যদি আপনারা বুঝতে পারেন বিষয়গুলো, যে কোনটা থেকে কোনটা বাদ যাচ্ছে, যেহেতু আমি বলেছি জন আর দিন যেহেতু গুণ হচ্ছে, তাহলে প্রথমে জন আর দিন গুণ হয়, পরে জন আর দিন যাই থাক না কেন সেটা দিয়ে ভাগ হয় অঙ্কগুলোকে। তাহলে এটাও খেয়াল করেন, প্রথমে জন আর দিন কি হচ্ছে? গুণ হচ্ছে, পরের জনটা দিয়ে ভাগ হচ্ছে। তাহলে এটাও খেয়াল করেন, জন আর দিন আমাদের কি হয়েছে? আপনারা যারা করেছেন গুণ হয়েছে, গুণ হওয়ার পরে এই 4 দ্বারা ভাগ হয়নি, যেহেতু বলেছে 4 জন আসলে, তার মানে 12 আর 4 16 দ্বারা ভাগ হয়েছে। তো এইখানেই এই অঙ্কটা ট্রিক্স ছিল। তো প্রত্যেকটা অঙ্ক নিশ্চয়ই আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন।
তো অবশ্যই পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। আর যারা আমার কাছে পেইড ব্যাচে আপনারা ভর্তি হতে চান তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে যোগাযোগ করেন এবং আমি নতুন ব্যাচে স্টুডেন্ট ভর্তি করাচ্ছি। আমার যে 5টা ব্যাচ ছিল 5টা ব্যাচের মধ্যে অলরেডি 3টা ব্যাচ শেষ হয়ে গিয়েছে, এখন 2টা ব্যাচ রানিং চলছে। আমি নতুন করে স্টুডেন্ট নিচ্ছি, আপনারা কিন্তু কয়েকদিন পরে এই সুযোগটা আর পাবেন না। তাই যারা যারা করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে এই নম্বরে যোগাযোগ করেন। ওকে, তো এতটুকু বলতে পারি যে আমার কাছে যদি আপনারা শেখেন তাহলে অল্প পয়সায় আপনারা খুবই ভালো একটা সার্ভিস পেতে পারেন। এর চেয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না আপনাদের। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।